আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার্স ইনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিশনার ব্যারিস্টার শাকিলা ফারজানা। ব্যারিস্টার শাকিলা ফারজানার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে তার পিতৃ পরিচয়। তার বাবা সৈয়দ ওয়াহিদুল আলম চট্টগ্রাম ৫ আসন থেকে 1991 থেকে 95 সাল পর্যন্ত তিনবারের বিএনপি দলীয় এমপি ছিলেন এবং সংসদে হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ব্যারিস্টার শাকিলা ফারজানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। আপনার সাথে আমরা একজন ছাত্রকে রেখেছি, সে হচ্ছে ইংলিশ লিগাল সিস্টেমে আইন পড়াশোনা করছে। তার নাম হচ্ছে মুরসালিন রায়হান পুণ্য। থ্যাংক ইউ পুণ্য, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। তোমার বাদবাকি পরিচয় আমরা তোমার মুখ থেকে একটু পরে শুনবো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। ব্যারিস্টার শাকিলা ফারজানা, আপনার ব্যক্তিগত কিছু পড়াশোনার আর কি ব্যক্তিগত বিষয়গুলো, স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথায় কোথায় ছিল যদি একটু সংক্ষেপে বলেন। আমি চিটাগংয়েই পড়াশোনা করেছি। স্কুল আমার প্রাইমারি ছিল সেন্ট মেরি স্কুল, এরপর চট্টগ্রামের বাবা স্কুল বলে বাংলাদেশ মহিলা সমিতি, স্কুলে পড়াশোনা করেছি। এরপর চট্টগ্রাম কলেজে এইচএসসি, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ল পড়েছি। এরপর এলএলএম করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। এরপর আমার ব্রিটিশ ল শুরু হয়, এখানে ঢাকায় এসে স্টার্ট করি আমি ব্রিটিশ লটা নিউ ক্যাসেলের আন্ডারে। এক্সটার্নাল ল করেছি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে। এরপরে বার ভোকেশনাল কোর্স করেছি সিটি ল স্কুল থেকে। আচ্ছা, তখন আইসিএসএল ছিল? জি, তখন ইনস অফ কোর্ট স্কুল অফ ল। আচ্ছা, লিংকন সিন থেকে আপনার বারেট ল কল টু দ্য বার হয়েছে। লিংকন সিনে যখন কল টু দ্য বার হয়, আমরা সবাই উইক টু উইক পরে একটু ফটো তুলি। আজকে আমরা আপনাকে ইন্টারভিউটা সেই পরিবেশেই নিতে চাই, যদি কাইন্ডলি উইকটা পড়ে নেন। মুরসালিন, তুমি যদি একটু হেল্প করো ম্যাডামকে। ইয়েস ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মুরসালিন পুণ্য, এখন তোমার কাছে আসছি। ইয়েস স্যার। তুমি কি পড়ছো? স্যার, আমি স্কুল আমার হয়েছে হচ্ছে মণিপুর হাই স্কুল থেকে। আচ্ছা। অ্যান্ড দেন আমি আমার হায়ার সেকেন্ডারি স্কুল শেষ করেছি হচ্ছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে, মোহাম্মদপুর। জি, মোহাম্মদপুর আসাদ গেটে। এরপর আমার এখন বর্তমান পড়াশোনা ব্রিটিশ স্কুল অফ ল থেকে, আমি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। আচ্ছা, এটা ইউনিভার্সিটি অফ লন্ডনের সঙ্গে অ্যাফিলিয়েটেড। সো তুমি ল পড়ছো কেন? স্যার, এই বিষয়ে আমাকে ইনফ্লুয়েন্স করেন আমার নানা ভাই ছোটবেলায়। নানা ভাই কি ছিলেন, কোনো আইনজীবী ছিলেন? না, জি না, আমার মা এবং বাবার দুই পরিবারেই কোনো আইনজীবী নেই, তো আমি হব প্রথম আইনজীবী হিসেবে ইনশাল্লাহ। তো সেই আমাকে ইনফ্লুয়েন্স করেন যে এই বিষয়টার জন্য একজন ব্যারিস্টার হতে হবে এবং স্বনামধন্য ব্যারিস্টার হতে হবে, যেহেতু আমার বাড়ি ভোলা এবং আমাদের ওখানে একজন ফেমাস ব্যারিস্টার আছে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ স্যার। তিনি আমার শিক্ষকও, এবং এরই মাধ্যমে হচ্ছে আমি ইন্সপায়ার্ড হই। তো বড় হতে হতে ওভার দ্য টাইম একটা সময় মনে হলো যে না, যখন আমার হায়ার সেকেন্ডারি শেষ, স্বাধীন পেশা হিসাবে এই পেশাটা অনেক ভালো হবে আমার জন্য। তোমার বাবা মা কি করেন? আমার বাবা হচ্ছে একজন ব্যবসায়ী এবং আমার মা হাউস ওয়াইফ। তোমার বাবা মাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা ও সালাম থাকলো। তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, আমরা যদি এই প্ল্যাটফর্ম থেকে তোমাকে দুজন অসহায় মানুষকে রেফার করে, যাদের ফিস দিয়ে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ নেই, এরকম কাউকে তুমি হেল্প করবে কিনা? অবশ্যই স্যার, এই জিনিসটার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, থ্যাংক ইউ পণ্য। তোমাকে আপনার কাছে আবার, আপনার একটা পার্সোনাল ডিজাস্টার আছে জীবনে, গত শাসনামলে আওয়ামী সরকারের সময় আপনাকে জেলে যেতে হয়েছিল। ব্যাপারটা কি একটু খুলে বলবেন? আসলে ব্যাপারটা কি ছিল আর সত্যটা কি? অ্যালিগেশন কি ছিল আপনার বিরুদ্ধে? অ্যালিগেশন ছিল আমার জঙ্গিদের অর্থায়ন করেছি। এই তো আসলে মূল ফ্যাক্ট ছিল আমি হেফাজত ইসলামে কিছু মামলা করেছিলাম। ওই মামলার ফি রিটার্ন করেছি বাংলাদেশ ব্যাংকের কেওয়াইসি ফর্ম ফিল আপ করে। একটু জিজ্ঞেস করি, ফিটা রিটার্ন করলেন কেন? হ্যাঁ, কারণ তাদের সাথে আমার ওরালি কথা হয়েছিল যে যদি আমি বেল করাতে না পারি তাহলে তাদের ফিটা রিটার্ন করে দিতে হবে, তো যেটা খরচ হবে সেটা কেটে রেখে বাকিটা ফেরত দেওয়া। তো সেভাবে আসলে ক্রিমিনাল প্র্যাকটিসটা ন্যাচারালি এরকমই হয়। তো সেক্ষেত্রে আমি তাদের সাথে ওইভাবে কথাবার্তা হতে 2 মাসের মধ্যেও যখন বেল করাতে পারছিলাম না, তখন গিয়ে আমি তাদের ফিটা রিটার্ন করে দেই। এই রিটার্ন করা ওই তাদের রিটার্ন কি খুব বিগ অ্যামাউন্ট ছিল? বিগ অ্যামাউন্ট ছিল বলতে তারা আমাকে প্রায় 350 পিটিশনের জন্য 1 crore 20 লাখ টাকা দিয়েছিল। 1 কোটি 20 লাখ? হ্যাঁ, 1 কোটি 20 লাখ টাকা দিয়েছিল।
আমি প্রায় 350 পিটিশন রেডি করেছিলাম। এটা হেফাজতের প্রায় 85টা মামলার পিটিশন ছিল এখানে। সব কি 1 কোটি বেশি রিটার্ন করতে হয়েছিল নাকি না? না, আমি 12 লাখ কেটে বাকিটা রিটার্ন 1 কোটি 8 এভাবে রিটার্ন করেছিলাম। আচ্ছা। তো সেখানে তারা এইভাবে কি মানে যেটা গত সরকার যা করেছিল মানুষের সাথে তাই হয়েছে আমার সাথে। আমাকে জঙ্গি অর্থায়নে ফাঁসানো হলো। এরপর আমি 10 মাস কারাগারে থাকলাম। এরপর আমি জামিন পেলাম। জামিন পাওয়ার পরও হাইকোর্ট ডিভিশন থেকে জামিন পেয়েছি। জামিন পাওয়ার পরও আমাকে 6 মাস স্টে করে রাখা হলো অ্যাপিলেট ডিভিশন। হ্যাঁ, চেম্বার জাজে। এরপর ফুল বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সিনহা স্যার জামিন দেন আমাকে। প্রায় 10 মাস পর আমি কারাগার থেকে বের হই। নিশ্চয়ই আপনার পারিবারিক অবস্থা খুবই আসলে পারিবারিক না, যখন একটা পুরুষ মানুষ কারাগারে গেলে একরকমের ক্ষতি, আর যখন একটা ঘরের মেয়ে জেলে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক ক্ষতি হয়ে যায়। যেমন আমার 2টো সন্তান ছিল। আমার ছোট সন্তান, হ্যাঁ, ছোট সন্তানের বয়স ছিল আপনার 8 বছর আর বড় সন্তানের বয়স ছিল 12 বছর। তাদের জন্য হ্যাঁ মেন্টালি এত ডিপ্রেশনে চলে গিয়েছিল আমার সন্তানেরা, ক্ষতি বলে শেষ করা যাবে না। ক্ষতি বলে শেষ করা যাবে না। তো স্বৈরাচার যা করেছে, স্বৈরাচারের পতন হয়েছে আলহামদুলিল্লাহ। ওনার পতনের পর এর মধ্যে আমি আবার দেশের বাইরে চলে যাই। আমি 6 বছর লন্ডনে ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আপনি 6 বছর দেশে বাইরে ছিলেন? হ্যাঁ, বেল হওয়ার পরে চলে গেছি আমি লন্ডনে। এরপরে আমি ফিরে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে। 9 আগস্ট, আমি 10 আগস্ট ফিরে আসি। ফিরে আসার পরে কোর্টে সারেন্ডার করি। সারেন্ডার করে আবার বেইল নিতে হয়, যেহেতু পলাতক আসামি ছিলাম। সেই ক্ষেত্রে বেইল টেল নিয়ে মামলা এখন আমার খালাস হয়ে গেছে আর কি। তো যে কেসটাতে আসলে জাজমেন্টেই লেখা হয় নো কেস অফ এভিডেন্স, তো সেই কেসটার জন্য আমি 10 মাস কারাগারে ছিলাম। তো এই ক্ষতিগুলো অপূরণীয় ক্ষতি, এগুলা বলে তো শেষ করা যায় না। আর বাংলাদেশের যে রাজনৈতিক যে প্রেক্ষাপটগুলো, আসলে যে পট পরিবর্তনের সাথে সাথে যে প্রতিহিংসামূলক রাজনীতি, এগুলো থেকে বেরিয়ে না আসলে সবাইকেই সবসময় যারা রাজনীতি থাকবে তাদেরকে এসব ভোগ করতে হবে। আপনার মামলার ক্ষেত্রে নো কেস অফ এভিডেন্স। আমি আরো একটা 2-1টা মামলা বলি। 17 বছর পর আমরা এই রিপোর্টগুলো আমরা টেলিভিশন স্ক্রিনেও দেখতে পাবো। 17 বছর পর সালাম পিন্টু 24শে ডিসেম্বর 2024 সালে মুক্তি পান। 17 বছর পর 17 বছর পর তিনি নির্দোষ প্রমাণিত হলেন, তাকে বেল দেওয়া হলো। এই যে 17 ইয়ার্স তার জীবন থেকে কেটে গেল, এর জন্য দায়ী কি আসলে রাষ্ট্র নাকি অন্য কেউ? এই ক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে রাষ্ট্র দায়ী, আর আদালতের প্রেক্ষাপট থেকে বলবো মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে। কারণ যদি ইন্ডিপেন্ডেন্সই যদি না থাকে জুডিশিয়ারিতে, সেই ক্ষেত্রে আসলে তখন তারা রাষ্ট্রের অর্ডার পালনকারী হয়ে যায় আর কি। রাষ্ট্রের আদেশ মান্য করাটা তাদের জন্য আসলে ইম্পর্টেন্ট হয়ে যায়। গত সরকারের আমলে আমরা যা দেখেছি, আসলে জাজমেন্টগুলো সব লিখে আনা হতো আইন মন্ত্রীর এখান থেকে, সচিবালয় থেকে, এগুলো এখানে দেয়া হতো। এইভাবে জাজমেন্টগুলো আসলে জুডিশিয়ারি যদি স্বাধীন না থাকে না, তখন এগুলো হয়। আর মিসক্যারেজ অফ জাস্টিসের ক্ষেত্রে যেটা হয়, যেটা আমরা ইংল্যান্ডের আইনেও পড়েছি, তাদের দেশে তো ধরেন এই ধরনের ক্ষতির কোনো সুযোগ নেই। এরপরও কিন্তু কিছু এক্সেপশনাল হয়েছে, ওইখানেও হয়েছে। এটা হচ্ছে এক্সেপশনাল ওইখানে। আমাদের দেশে এটা ভুরি ভুরি। তো সেই ক্ষেত্রে আসলে এটার সুরাহা কোথায় জানা নেই আসলে। আপনি দেখবেন, ধরেন একজন মানুষ জীবনে 25 বছর তার লাগেই একটু পড়াশোনা শেষ করতেন। তারপরে যদি এস্টাবলিশ হতে হয় আরো অনেকগুলো বছর লাগে। এর মধ্যে যদি কেউ 17 বছর তাকে জেলেই থাকতে হয়, তার লাইফ তো ফিনিশড, তাই না? রাইট। এর ক্ষতিপূরণ কি হতে পারে? কিছু ক্ষতিপূরণ হতে পারে বলতে, যেটা আমি বললাম মিসক্যারেজ অফ জাস্টিসের ক্ষেত্রে লন্ডনে যেটা কম্পেনসেশন দিয়ে দেয়, হ্যাঁ কম্পেনসেশন দিয়ে দেয়। বাট আমাদের দেশে এই ধরনের কোনো কম্পেনসেশনের কোনো আইনই নেই, আর এ পর্যন্ত আসলে কেউ পায়ই নেই। তা আর আপনি যদি ধরেন যার পারিবারিক অবস্থা বা আর্থিক অবস্থা তেমন ভালো না, তাদের ক্ষেত্রে হয়তো আপনি কম্পেনসেশন দিতে পারেন আর্থিক। সেই ক্ষেত্রে তার যেটা সামাজিক অবস্থান বা মানসিক যে ট্রমাটা তার উপর যায়, সেক্ষেত্রেও কিন্তু সেই কম্পেনসেশন আসলে পূরণীয় না, অপূর্ণ। এই 17 বছরের জন্য যারা দায়ী, সো ফার মাই আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে পলিটিক্যাল যারা এন্টিটি, আর এটা হচ্ছে
জাজরাও দায়ী। জাজরা তো অবশ্যই এক্সাম্পটেড, যদি এক্সাম্পটেড ইন এ সেন্স যদি তারা ইন গুড ফেথ সব কিছু করে থাকেন, কিন্তু এইসব কেসগুলো তো ইন গুড ফেথ করা হয়নি আসলে। না, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত ছিল। অবশ্যই নেওয়া উচিত ছিল, আমি তো তাই বলবো। যদি আসলে এখন যারা আছেন তারা তো অন্তর্বর্তীকালীন সরকার, নেক্সট নির্বাচিত সরকারের মধ্যে যখন আসবে, নির্বাচিত সরকার হয়ে যারাই সরকার গঠন করুক, আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে আসলে এই যে আইন আদালত যে সরকারের আন্ডারে চলে যায়, এটা থেকে আসলে সম্পূর্ণ মুক্ত করে দেওয়া উচিত জাস্টিস সিস্টেমটাকে। করে দেওয়ার পরে এখন আপনি সেভাবে আদালতকে বিচার করতে দিলে আমার মনে হয় না এই দুর্নীতিগুলো আর থাকবে। তার একটা প্রশ্ন করি আপনাকে, আজকে ধরেন এই আমলে আপনি জাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, কিন্তু অন্য কোনো আমল ধরেন আওয়ামী লীগ আবার ফিরে আসলো, ভেরি আনলাইকলি যদিও, বাট ফিরে আসলো, তারা আবার উল্টো ব্যবস্থা নেবে এসে, রাইট? এটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে জুডিশিয়ারিকে আপনি ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। এই যে খাতা কলমে কাগজে বললে কিন্তু ইন্ডিপেন্ডেন্সি পাওয়া যায় না, হয়নি, আদৌ হয়নি। এমনি বলে যে বিচার বিভাগকে স্বাধীন করা হয়েছে, আসলে কতদূর স্বাধীন করা হয়েছে, কতদূর স্বাধীন হয় আসলে? এটা সম্পূর্ণ স্বাধীন থাকতে হবে। আপনি আমাদের পাশের দেশ ভারত দেখেন, সেখানেও দেখেন, পাকিস্তানে দেখেন, সব জায়গায় কিন্তু জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা না। বাংলাদেশে যে সরকারই আসুক তার আন্ডারে জুডিশিয়ারিকে থাকতে হচ্ছে। তো সেটা কেন? সেটা যাতে না হয়, যেই আসুক তাকে এটা চেঞ্জ করতে হবে, কারণ একই জিনিস মুদ্রার এপিট ওপিট আপনাকে ভোগ করতে হবে। আপনার সাথে আরো কথা বলবো, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। দর্শক, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতি থেকে। আমরা কথা বলছিলাম ব্যারিস্টার ফারজানা শাকিলার সাথে। আপনি যা বলছিলেন আর কি। তো আবারও আরেকটা হচ্ছে 17 বছর পর আরেকজন গিয়াসউদ্দিন আল মামুন, আপনি চেনেন ওনাকে? তিনি একইভাবে কারাগারে ছিলেন, তার বোধহয় সেন্টেন্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল, তাকে মুক্তি দেওয়া হয়নি। তাহলে এগুলো আসলে কেমন ব্যবস্থা? এই তো বললাম, জুডিশিয়ারি আন্ডার কন্ট্রোল অফ দি গভর্নমেন্ট। এটা হবে না, এটা হলে কখনো কোনো মানুষ আপনার সুবিচার পাবে না। এবং বাংলাদেশের মতো দেশে আমি এখন ইদানিং আপনি দেখেন, গত 15 বছর যে হামলাটা মানুষের উপর হয়েছে, অত্যাচারটা হয়েছে, সেটা শুধুমাত্র এই আপনার জুডিশিয়ারিকে কেন্দ্র করে মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, মানুষ জেলে ঢুকেছে বছরের পর বছর। এই যে 17 বছর বলছেন, 18 বছর বলছেন, 30 বছর বলছেন, এগুলো কিভাবে হয় পসিবল? শুধুমাত্র এই গভর্নমেন্টের আন্ডারে থেকে, আর কিছু না। এটা ছিল পলিটিক্যাল ইস্যু। নন পলিটিক্যাল একটা কথা বলে, আরেকজন বিচার ছাড়াই গত কয়েকদিন আগে পত্রিকায় আসছে, স্ক্রিনে দেখা যাচ্ছে পত্রিকার রিপোর্টটা, বিচার ছাড়াই 30 বছর যিনি জেলে ছিলেন, হবিগঞ্জের একজন ভদ্রলোক, বিচার ছাড়াই 30 বছর জেলে। আপনি কি বলতে চান এই বিষয়ে? এই ক্ষেত্রে বলবো মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে তার বেলায়। এগুলো থেকে উত্তরণের আসলে উপায়টা কি? আইনটাকে আপনার সংশোধন করতে হবে এবং জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। এরকম নিশ্চয়ই আরো বহু কিছু আছে, অনেক কিছু আছে। এই বিষয়ে হাইকোর্টের নিশ্চয়ই একটা ব্যবস্থা নেওয়া উচিত এবং সুমুটো হয়ে হলো করা উচিত। করা উচিত। আরেকটা রিপোর্ট যেটা আবার স্ক্রিনে আমরা পত্রিকা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রিপোর্টটা হচ্ছে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ নিয়ে ছাড়া হলো আটক 10টি বাস। 10টি বাস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্ররা আটক করেছিল, বিকজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আরেকজন ছাত্রের বাবাকে এই বাস করেছিল, ধাক্কা মেরে ফেলছিল আর কি। ওরা আটক করে ক্ষতিপূরণ নিয়েছে। এখন এটা দুইটা দিক আছে, যদি আটক না করতো তাহলে ক্ষতিপূরণ নিশ্চয়ই এই 5 লক্ষ টাকা পাতো না। যদি জুডিশিয়াল প্রসেসে যেত, ক্ষতিপূরণ পেত কিনা সন্দেহ আছে। তাহলে করাটাও উচিত, না করাটাও উচিত, আসলে এটা কি করা উচিত? সেই ক্ষেত্রে আমি বলবো যেটা করেছে, আউট অফ কোর্ট সেটেলমেন্ট কিন্তু সব জায়গায় আছে, আমাদের দেশেও আছে। যেমন ধরেন সিভিল মামলা আমরা যখন ফাইল করি, আপনার লিখিত আবেদন করলাম, পেশ করলাম, করার পরে কিন্তু এটা আউট অফ কোর্ট সেটেলমেন্ট আছে, যে মীমাংসা করা যায়, সেটা করা যায়। তো এটা জুডিশিয়ারিতে গেল একটা লেন্থি প্রসেসে না গিয়ে সে যদি এভাবে সেটেলমেন্টে আসে এবং আমার ভিকটিম যে সে যদি এটাতে স্যাটিসফাইড থাকে, হোয়াই নট। থ্যাংক ইউ। মুরসালিন পূর্ণ, তোমার কাছে আমরা দর্শকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নগুলো তুমি ম্যাডামকে করবা। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা দর্শকদের কাছ থেকে ইমেইলের মাধ্যমে প্রশ্ন গ্রহণ করে থাকি। আপনারা যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। সেই প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে barristers.in25@gmail.com। আমি আবার বলছি, barristers.in25@gmail.com। এই ঠিকানায় যে কেউ প্রশ্ন পাঠাতে পারেন, আমরা যৌক্তিক সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকে আমরা 2টি প্রশ্ন আমরা আমাদের কোয়ালিফাইড ব্যারিস্টার শাকিলা ফারজানা ওনাকে করব, উত্তরগুলো আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন।
পুণ্য, তুমি যদি ম্যাডামের উদ্দেশ্যে প্রশ্নগুলো করো। লন্ডন থেকে আশিক চৌধুরী, আইনজীবীদের প্রতি মানুষের ক্ষোভের শেষ নাই, বিশেষ করে মফস্বল শহরের জেলা আদালতে। লন্ডনে আমি দেখেছি বহু আইনজীবীর সনদ বাতিল হয়ে গেছে সামান্য ভুলের কারণে। আমাদের দেশে কি এরকম শক্ত কিছু ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা? শক্ত কিছু ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা? হ্যাঁ, এটা আসলে আমাদের অলরেডি বার কাউন্সিলে আছে, যাদের এই ধরনের নেগলিজেন্সলি যা ভুলগুলো হয় সেগুলোর ক্ষেত্রে বার কাউন্সিলে আছে ঠিকই, কিন্তু ধরে 30টা মামলা 30টার মধ্যে হঠাৎ করে গিয়ে একটা সলভ হয়, আর বাকিগুলো বছরের পর বছর থেকে যায়। আমাদের দেশে আইন আছে, আইনের প্রয়োগটা নেই। পুণ্য, তোমার সেকেন্ড কোয়েশ্চেন। খাগড়াছড়ি থেকে হৈমন্তী চৌধুরী লিখেছেন, আমাদের দেশের চা শ্রমিকরা অত্যন্ত কম মজুরি পেয়ে থাকে, যা বাংলাদেশের যে কোনো ধরনের কাজের চেয়ে কম। এক কথায় বলা যায় এইটাই একদম অমানবিক মজুরি। আমি জানি বাংলাদেশের আইনে নিম্নোক্ত মজুরির কোনো বিধান নেই, কিন্তু তাই বলে কি এমন মজুরি হওয়া উচিত নয় যে মজুরি দিয়ে তারা অন্তত 3 বেলা ভাত খেতে পারে? আজকে আপনি যিনি আমার এই প্রশ্নটা নিচ্ছেন, তিনি এই বিষয়ে হাইকোর্টে একটা রিট ফাইল করবেন কিনা? রিট ফাইল করবেন কিনা? তাদের মজুরি এটা না, এটা আসলে অমানবিক। আসলে এটা অমানবিক, অবশ্যই ন্যূনতম মজুরি দিতেই হবে, এবং আমাদের দেশে আইন নাই, এটাও সত্য কথা। তবে সেক্ষেত্রে যেটা রিটের কথা বলেছেন, রিট কোর্ট কি করতে পারে? একটা ডাইরেকশন দিতে পারে। আইনটা তৈরি করবে কোথায়? পার্লামেন্টে। এটা যারা আইন প্রণেতা আছেন তাদেরই এদের এটা বিষয়ে চিন্তা করতে হবে। যদি কখনো আমি পার্লামেন্টে যেতে পারি, ইনশাল্লাহ আমি এই বিষয়ে কথা বলবেন। ফ্যান্টাস্টিক। তাহলে চা শ্রমিকদের জন্য একটু সুখবর আছে, আপনি কথা বলবেন। পুণ্য, তোমার কাছে আসছে। হ্যাঁ, তুমি ম্যাডামের কাছ থেকে তো অনেক কিছু শুনেছো, আইনের সুব্যবস্থা, দুরবস্থা। তোমাদের জেনারেশন কি কিছু ভাবো এইসব নিয়ে? স্যার, আমাদের জেনারেশন থেকে মানুষের অনেকটা এক্সপেকটেশনস আছে। তো এই এক্সপেকটেশনসটা ফুলফিল করার জন্য আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মোরালি ক্লিন থাকতে হবে। আমাদের দেখা যায় যে সিস্টেম আছে, সব কিছুই আছে, কিন্তু সিস্টেমটাকে প্রপারলি গাইড করার মতো মানুষগুলো খুব একটা নেই। এবং যারা আছেন তারা কম বেশি প্রত্যেকেই মোরালি করাপ্টেড হয়ে যাচ্ছেন এবং তারা করাপশনে জড়িয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের সিস্টেমে তো কোথাও করাপশনকে প্রমোট করে না। প্রত্যেকটা জায়গাতেই বলা হয় হচ্ছে দুর্নীতিকে না বলুন, করাপশনটাকে আমরা কমানোর কথা বলি, কিন্তু আমরা দিন শেষে কতজন সেই কাজটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি? তো আমাদের জেনারেশনের প্রত্যেকের উচিত আমরা ইনশাল্লাহ সেভাবেই কাজ করতে চাই যে মোরালি কেউ করাপ্টেড না হয়, আমরা ভালোভাবে এগিয়ে যাই। এবং যখন আমরা সুশাসন ব্যবস্থা গ্রহণ করব, তখনই আমরা নিজেরা এস্টাবলিশ হতে পারলে এটা সম্ভব। এমন কোনো সলিউশন তোমরা কি ভাবো যে আচ্ছা এটা করলে ওইটা হয়তো, সেটা করলে সেটা হয়তো, এরকম কিছু ভাবো? যে স্যার, এরকম আমাদের চিন্তা, সবকিছু আমাদের চিন্তা চেতনা একটা দিকেই, যে আমরা সবাই ভালোভাবে যেন যে কোনো কাজ করতে পারি। তো সেই চিন্তাটা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমটা আসবেই যখন আমরা আমাদের যে কোনো কাজকে আমরা সঠিকভাবে করব, আমাদের মধ্য থেকে যে ইভিলনেসটা সেটা আমরা দূর করতে পারবো, তখনই এটা সম্ভব। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার কাছে ফাইনাল কোয়েশ্চেন, তুমি কি তোমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? যে এই পেশাটা যেমন স্বাধীন তেমন সুন্দর, সবাই যারা পড়তে আগ্রহী, যাদের মধ্যে ডেডিকেশন আছে, ক্যাপাসিটি আছে, তারা অবশ্যই আসবে এই লাইনটা, এই পেশাটা স্টাডি। তাদের জন্যই বলবো যে স্টাডি ল। এবং লটা শুধুমাত্র একজন যারা পেশাজীবী হিসাবেই গ্রহণ করবে এমন নয়, প্রত্যেকটা মানুষের এই আইন সম্পর্কে ধারণা থাকা উচিত। দেখা যায় যে আমাদের দেশে আইন সম্পর্কে ধারণা খুব কম মানুষের থাকে। ইয়েস, ল ইজ এ কমন সেন্স, এবং এই জিনিসটা সম্পর্কে সবাই অবগত হতে চায় না। যেমন আমরা সংবিধান সম্পর্কে সকলে জানি না। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এই জিনিসগুলো খুবই আমাদের বেসিক নিডের মতো। তো একাডেমিক্সের পাশাপাশি আমরা এই জিনিসগুলো জানলে আমরা ইমপ্লিমেন্টেশনও করতে পারবো। থ্যাংক ইউ পুণ্য। তোমাকে আপনার কাছে আসছি ব্যারিস্টার শাকিলা ফারজানা। আপনি তো একজন মহিলা ব্যারিস্টার, আপনি কি একজন মহিলা হিসেবে কোনো প্রবলেম ফেস করেন কোর্টে বা আউটসাইড কোর্ট, হোয়াটএভার? না, যখন আমি প্র্যাকটিস শুরু করি তখন তো সিনিয়র ব্যারিস্টার রোকন স্যারের জুনিয়র হিসেবে আমি কাজ শুরু করি। তেমন কিছু আমাকে ফেস করতে হয়নি। তবে আমাদের সমাজের নারীরা, আমার হয়তো একটা অবস্থান থেকে আমি ফেস করিনি, বাট আমাদের দেশের অধিকাংশ নারীরা যেখানেই যান না কেন তারা ডিসক্রিমিনেশনটা ফেস করে। এবং আমাদের দেশে যদিও বলে নারী পুরুষ সমান অধিকার, এসব আসলে স্লোগানের জন্য, বলার জন্য বলা, প্রপারলি আসলে কোথাও এই জিনিসটা ফলো করা হয় না বাংলাদেশের অ্যাসপেক্টে।
ডিসক্রিমিনেশন তো অনেকই ডিসক্রিমিনেটেড হয়, যেমন আপনি যদি বলেন যেমন হুইল চেয়ার ইউজার যারা, হুইল চেয়ার কি বাংলাদেশে ইউজ করার মতো কোনো রাস্তা আছে, কোনো ফুটপাত আপনি বাইরে দেখবেন আপনি হুইল চেয়ারের জন্য আলাদা পার্কিং, আলাদা লিফট, আলাদা টয়লেট, এভরিথিং ইন্ডিভিজুয়ালি তারা ইউজ করতে পারে। বাট বাংলাদেশে যারা হুইল চেয়ার তারা আসলে কোথায় কিভাবে যাবে সেটারও কোনো পথও করা হয় না, দেখাও হয় না। কিন্তু রাস্তা তো চলার সুযোগ নাই, রাস্তা তো কোনো সুযোগ নাই। আপনার দোকান সব টপ হয়ে গেছে, এখন তো ফুটপাতেই সব দোকান, ফুটপাতে দোকান, যে ফুটপাতটা আমরা আসলে পাথওয়ে হিসেবে ইউজ করি, বাট এটা তো আসলে এভাবে ইউজ হয় না। রাইট। তো আপনি তো ডিসক্রিমিনেটেড ফিল খুব একটা বেশি করছেন না হয়তো? হ্যাঁ, এটা আমি করছি না আমার অবস্থানের কারণে, আমার হয়তো আমার সেই অবস্থানটা আছে বলে, কিন্তু যাদের অবস্থানে তারা এটা ফেস করেই। আপনি কি কোনো ফাইনালি কোনো মেসেজ দিতে চান ফর দ্য নিউলি কোয়ালিফাইড ব্যারিস্টার এন্ড নিউলি কোয়ালিফাইড উইমেন ব্যারিস্টার? আমি চাই এই পেশায় আসুক সব নারী, আমি নারীদের পক্ষ থেকে বলছি, নারীদের জন্যই বলছি। নারীদের আইন জানা উচিত, তার সংসার জীবন বলেন, বাস্তব জীবন বলেন, নারীরাই সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে যখন সে অজানা থাকে। তো তাকে বলবো আইন পেশাটা অন্তত পড়া উচিত, পড়ে আইন পেশায় আসা উচিত, তার জানার জন্য হলেও পড়া উচিত। থ্যাংক ইউ প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানের নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।